খুব মনে পড়ছে একটা ছবির কথা। সিনেমাটা কম বেশি আমরা সবাই দেখে ফেলেছি। এ রাজ্যের তো বটেই, বিশ্বের অনেক মানুষ এই ছবিটা দেখেছেন। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। ভালো করে ভেবে দেখুন সেই ছবির সেই যে বিষয়বস্তু, হীরক রাজা তার খুশি মতো তিনি রাজ্য চালাচ্ছেন। তার হঠাৎ করে মনে হয়েছিল যে তিনি একটা উৎসব করবেন, তার যে মহান কীর্তি দেশ বিদেশে সেটা ছড়িয়ে দেবেন, এবং সেই উৎসব করবার জন্য তিনি রাজ্যকে নতুন করে সাজাচ্ছিলেন। আর তখন তার রাজ্যে, তার রাজত্বে যে যে বিষয়গুলো ছিল, যেটা তার ঔজ্জ্বল্য কিংবা তার যে সুনাম সেটার পক্ষে যায় না, তাই সেগুলো তিনি ঢেকে দিচ্ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, হীরক রাজার দেশের সেই রাজা স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন। পাঠশালা বন্ধ করে দিতে হবে, কারণ পাঠশালায় বোধ আর চেতনা তৈরি হয়। খুব সচেতনভাবে পাঠশালা বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন হীরক রাজা। এবং তারপরে যেটা দেখা গেল, তিনি আয়োজন করেছেন একটা বিশাল আয়োজন। সেখানে তার নিজের মূর্তি তৈরি হবে, দেশ বিদেশের সমস্ত রাজারা ধন্য ধন্য করবেন। সেই রকম একটা বিষয় নিয়ে ছবিটা আমাদের সবারই জানা আছে। এবার এই ছবির বাইরে থেকে একেবারে সোজা আপনি বা আপনারা যদি একটু বাস্তবে চলে আসেন, তাহলে একটু দেখুন, চারপাশটা চিনতে পারবেন। ঠিক এই মুহূর্তে আমাদের রাজ্যের চেহারাটার কথা বলছি। মাত্র কয়েকদিন আগে একটা বিশ্ব বাণিজ্য সম্মেলন নামের একটা অনুষ্ঠান হয়ে গেল। আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এমনকি ভুটান থেকেও একজন এসেছিলেন, তিনিও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সবাই উপস্থিত ছিলেন। আমাদের রাজ্য কত কত এগিয়ে যাচ্ছে তার ফিরিস্তি দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী, এবং তিনি বলছেন যে তার কাছে এ বিষয়ে যাবতীয় পরিসংখ্যান তথ্য আছে। এখন সেই পরিসংখ্যান তথ্য আমরা যারা সাংবাদিকতা করি তাদের সামনে তিনি তুলে ধরেছেন, কিংবা কোনো সাংবাদিক জিজ্ঞাসা করেছেন যে আপনি তো বলছেন আমাদের রাজ্য এগিয়ে চলে, তার কোন পরিসংখ্যান আছে, তথ্য আছে? না, কেউ জিজ্ঞাসা করেননি। এমন জিজ্ঞাসা কেউ করবেন না। ওই যে বলছিলাম ছবির বিষয়টা, হীরক রাজার দেশে হীরক রাজাকে কেউ প্রশ্ন করেন না, তিনি বলেন ঠিক কিনা, ঠিক ঠিক ঠিক, অন্যরা মাথা নাড়িয়ে বলে ঠিক ঠিক ঠিক। আমাদের রাজ্যটা অনেকটা সেরকম। মুখ্যমন্ত্রী বলেছেন তার কাছে তথ্য পরিসংখ্যান সমস্ত কিছু আছে। সুতরাং যারা বলছেন রাজ্য এগোচ্ছে না, তারা মিথ্যে কথা বলছেন, তারা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করছেন। আমাদের সকলেই চুপ করে, বিশেষ করে সংবাদ মাধ্যমে সবাই ঠিক 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 বলে মেনে নিয়েছেন। কোথাও, বিশেষ করে যে সমস্ত সংবাদ মাধ্যমে বড় বড় বিজ্ঞাপন প্রচারিত হয়, সেখানে কোথাও খবরটা যায়নি। এখন এইভাবেই চলছে। আর ঠিক যখন মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা বলছেন, ঠিক সেই সময় আমরা জানি এই শহরে, কলকাতা শহরে রাস্তায় বসে রয়েছেন শিক্ষকরা। সেই শিক্ষকরা যারা নাকি বোধ আর চেতনা তৈরি করবেন। শিক্ষা ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। একদল শিক্ষকের চাকরি যাবার মুখে, আর একদল শিক্ষক চুরি করবার জন্য চাকরি পায়নি, তারা রাস্তায় বসে রয়েছে। এখন তারা পথে বসে প্রতিবাদ করছেন, কিন্তু প্রতিবাদ তো করতে দেওয়া যাবে না, কারণ নানা দেশের নানা মানুষ, বিশেষ করে শিল্পপতিরা এসেছেন, তাদের সামনে তো প্রতিবাদ করা যাবে না। আমাদের রাজ্যের যারা শাসক দলের পো ধরেছেন, তারা বলতে শুরু করেছেন যে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই সময় পরিকল্পিতভাবে একটা রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। আমি ঠিক দৃশ্যটা দেখাবো, গতকাল কি ঘটেছিল। একেবারে শিক্ষকরা যারা একেবারে আশঙ্কার প্রহর গুনছে। কি আশঙ্কা? যে আগামী 10 তারিখে সুপ্রিম কোর্ট একটা শুনানি আছে, সেখানে রাজ্যের শিক্ষা দপ্তর কোনটা আসল কোনটা নকল, এই তথ্যটা যদি ঠিকঠাক না দিতে পারে, তাহলে অনেকের চাকরি চলে যেতে পারে। আর তার জন্য তারা চাইছিলেন যে ঠিক এই মুহূর্তে আমাদের শিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তার সাথেও কথা বলতে। তারা চাইছিলেন একটু প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি চাইবার জন্য তারা রাস্তায় নেমেছিলেন। তারা বলছিলেন আমাদের সাথে কথা বলতে হবে, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। কারা না, যারা যোগ্যতার মাপকাঠি মেনে পরীক্ষা দিয়ে চাকরিটা করছে 2016 থেকে, তাদের চাকরিও বাতিল হয়ে যেতে পারে। এখানকার এসএসসি বা শিক্ষা দপ্তরের
যে দুর্নীতি, তার জন্য তাদের চাকরিও বাতিল হয়ে যেতে পারে, এমন একটা আশঙ্কার মুখে তারা দাঁড়িয়ে রয়েছেন। আর তারা পথে নেমেছিলেন। কি ঘটলো আমি একটু দেখাবো, আমি দৃশ্যটা দেখাতে বলবো যে কি ঘটেছিল। তারপর দেখুন, এই হচ্ছে দৃশ্য। গতকাল পথে নেমেছিলেন শিক্ষকরা। তারা দাবি করেছিলেন যে এই রাজ্যের শিক্ষা দপ্তর তাদের সাথে কথা বলুক। তাদের জন্য যে অনিশ্চয়তা নেমে এসেছে তাদের জীবন জুড়ে, তাদের চাকরি না থাকতে পারে এইরকম একটা আশঙ্কার জায়গায় তারা বসে রয়েছেন। তারা দিনের পর দিন রাস্তায় অনিশ্চয়তার দিন গুনছেন। তারা কথা বলতে চেয়েছিলেন, আর কথা বলবার জন্য তাদের কি পরিণতি হলো দেখুন। একেবারে পুলিশে ছয় লাভ। পুলিশ টানা হিচড়ে নিয়ে যাচ্ছে শিক্ষকদের। কাদের? শিক্ষকদের। আবারও বলছি, ভেবে দেখুন সেই দৃশ্যটা, সেই হীরক রাজার দেশে মনে পড়ে সেই ছবিতে সেই পণ্ডিত মশাই যাকে অন্য জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল, রাজ পেয়াদা তাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ সে তো শিক্ষা দিতে চেয়েছিল, সে তো চেতনা বোধ বুদ্ধি তৈরি করতে চেয়েছিল। আর ঠিক এভাবেই ঘটছে দেখুন। কলকাতার রাস্তায় শিক্ষকদের টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলাদের যে অভিযোগ, যে মহিলাদের জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, কোথাও কোনো আলোড়ন পড়ছে না, কেউ বলছেন না এভাবে চলতে পারে না, এভাবে হয় না, এভাবেই চলে, এভাবেই চলছে। কি অদ্ভুত মিল না? একটা সিনেমার বিষয়বস্তু আর আমাদের বাস্তব কিভাবে মিলে যাচ্ছে। আর অমিলটা কোথায় বলুন তো? অমিল একটা আছে। অমিলটা হচ্ছে হীরক রাজার দেশে হীরক রাজারই শাসন, সেখানে রাজতন্ত্র সে নিজের মতো চালাতে পারবে, এটা প্রতিষ্ঠিত, সে নিজের মতো চালাবে। আর আমাদের রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ব্যবস্থাপনাটাকে গণতান্ত্রিক ব্যবস্থাপনা বলে চিনি। আর সেখানে এইটা হচ্ছে চিত্র। মাত্র একদিন আগে আমরা দেখিয়েছিলাম স্বাস্থ্য ভবন অভিযান ছিল। একদল চিকিৎসক, একদল সাধারণ নাগরিক, বিভিন্ন নাগরিক সংগঠন একসাথে মিলে তারা স্বাস্থ্য ভবনে যাচ্ছিলেন। আরজি করে যে ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা ঘটেছে তার সমস্ত রহস্য এখনো সামনে আসেনি। এটা নিয়ে প্রশ্ন তুলে তারা স্বাস্থ্য ভবন অভিযান করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কি হয়েছিল? একেবারে ধরপাকড় করে যে কোনোভাবে হোক তাদের বন্দি করতে হবে। আগের দিন থেকে নাগরিক সংগঠনে যারা নেতৃবৃন্দ তাদের গ্রেপ্তার করা হয়েছিল। পরের দিন সাধারণ মানুষের উপরে বেধড়ক লাঠিপেটা করা হয়েছিল যাতে তারা রাস্তায় নামতে না পারে। আর তারপরে সেই শিক্ষকরা আগামী 10 তারিখ সুপ্রিম কোর্টের রায় হয়তো এদের অনেকেরই ভাগ্য অনিশ্চিত হয়ে যেতে পারে। বারবার কোর্ট থেকে বলা হচ্ছে কোনটা আসল কোনটা নকল সেটা রাজ্যের শিক্ষা দপ্তর নির্ধারণ করে দিক। রাজ্যের শিক্ষা দপ্তর বলে দিক যে কারা ন্যায্য পথে চাকরি পেয়েছে আর কারা পায়নি। রাজ্য সরকার এ বিষয়ে কোনো কথা বলছে না এবং দিনের পর দিন তারা রাস্তায় বসে রয়েছেন। তারা চাইছিলেন আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তার সাথে কথা বলতে, তারা চাইছিলেন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে, কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী তো কথা বলেন না। তিনি বলে দেন আমি তো কিছু করছি না, যা করছে আমাদের প্রশাসনের যিনি মাথায় তিনি করছেন। ফলে শিক্ষা দপ্তরের আলাদা কোনো অস্তিত্ব নেই। আবার যখন ভয়ঙ্কর দুর্নীতিগুলো সামনে চলে আসে তখন বলা হয় যে আমি তো কিছু জানি না। আমাদের প্রশাসনিক প্রধান বলেন আমি তো কিছু জানি না, অর্থাৎ অন্যেরা সমস্ত কিছু অপরাধ কিংবা দুর্নীতি করেছে, তিনি এর সাথে জড়িত নয়। অথচ আমরা বাস্তবে চিত্রটা ঠিক উল্টো দেখতে পাই। এভাবেই চলছে চিত্রটা, মর্মান্তিক। শিক্ষক যারা মানুষ গড়বার কারিগর তাদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রকাশ্য রাস্তায় তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে। অপরাধ তারা কেউ বলছেন যে আমরা আমাদের যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছি, সরকারের কাছে এই সংক্রান্ত নথি তথ্য থাকাটা স্বাভাবিক। সরকার সেই নথি তথ্য দিয়ে প্রমাণ করে দিক যে আমরা সঠিকভাবে চাকরি পেয়েছি। সরকার সেটা দিতে পারছে না। সরকার ইচ্ছে করে গুলিয়ে দিয়েছে, কারণ কিছু মানুষকে তারা চাকরি দিয়েছে যাদের চাকরি পাওয়ার যোগ্যতা নেই, যোগ্যতাহীনদের চাকরি দিয়েছে। ফলে সেই যোগ্যতাহীনদের চাকরি দিয়ে তারা অনেক টাকা নিয়েছে। এখন যদি তারা আসল নকল নির্ধারণ করে দেয় তাহলে তারা ধরা পড়ে যাবে। ফলে তারা গুলিয়ে দিয়েছেন, চাল আর কাকড়কে একসাথে মিলিয়ে দিয়েছেন। এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যারা
যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছেন, তারা বারবার দাবি করছেন আপনারা কেন আসল আর নকলটা জানাচ্ছেন না, কে আসল কে নকল জানাতে পারছেন না। আর সেই দাবি নিয়ে পথে নামলে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন এভাবেই শিক্ষকদের উপরে প্রতিনিয়ত চড়াও হচ্ছে। টেনে হিচড়ে জামা কাপড় ছিঁড়ে দিয়ে একেবারে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হচ্ছে। তারপর তারা পথে আসবেন, পথে বসবেন, দিনের পর দিন এভাবেই পথে বসে থাকবেন শিক্ষকরা, আর আমাদের রাজ্য এগিয়ে যাবে। তেমনটাই তো তৈরি করা হচ্ছে বয়ানটা বা আখ্যানটা, এরকম একটা ন্যারেটিভ। আমাদের রাজ্য তত্তর করে এগিয়ে চলেছে, অথচ শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি আদালতে প্রমাণিত, স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি প্রমাণিত, রাজ্য এগিয়ে চলেছে, এগিয়ে যায়। যা বলবেন আমাদের প্রশাসনের মাথায় বসে যিনি রয়েছেন, যিনি গণতন্ত্র প্রক্রিয়ায় মাধ্যমে ক্ষমতায় বসেছেন, তিনি যা বলবেন সেটাই আমাদের মানতে হবে, মেনে নিতে হবে। এটাই ঘটনা এভাবেই চলছে। কতদিন আর এভাবে চলবে আমরা জানি না। বারবার মনে হয় এই প্রশ্নগুলো নিয়ে সাধারণ মানুষ আলোড়িত হবে কবে। আপনি বা আমি যদি মনে করে থাকি আমাদের তো কোনো বিষয় নাই, আমরা তো দিব্যি আছি, তাহলে আবারও বলছি, ভয়াবহ একটা সমস্যাকে আপনারা ক্রমাগত টেনে আনছেন। আজ যাদের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল, এই মেনে নেওয়ার অপরাধে আমাদের গোটা রাজ্যের ভবিষ্যৎটা যে অনিশ্চিত হয়ে পড়ছে, আমরা কি ভাববো না? এখনো ভাবার সময় আসেনি? যদি না ভাবি তাহলে আবারও বলছি, ইতিহাসের কাছে বোধহয় আমাদের জবাবদিহি করতে হবেই। যে ঘটনা একের পর ঘটে যাচ্ছে, মানুষ হিসেবে, নাগরিক হিসেবে গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি কিছু দায় আছে, সেই সূত্রে কিছু করবার আছে, করতেই হবে। আমরা পরিষ্কার বলছি, যেভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা চলছে, যেভাবে শিক্ষকদের উপরে এই রকম নিপীড়ন নামিয়ে আনা হচ্ছে, সেটা কোনো সভ্য ভদ্র দেশে হয় না, হতে পারে না। আমাদের বোধহয় এবার একটু অন্যভাবে ভাবার সময় এসেছে, একটু সরব হওয়ার সময় এসেছে। যদি ভাবেন যে যার মতো থেকে যাই, কোনো প্রতিবাদ করবার নেই, তাহলে এই বিপদ প্রত্যেকটা জায়গায় ছুঁয়ে দেবে। আপনার আমার সবার বিপদ ক্রমশ ঘনিয়ে আসবে। কারণ রাজতন্ত্র ভয়ঙ্কর জিনিস, একনায়কতন্ত্র ভয়ঙ্কর বস্তু। আপনার নীরবতাকে অবলম্বন করেই এই একনায়কতন্ত্র ক্রমশ তার পরিধি বিস্তার করে। সেটাই আমাদের রাজ্যে দেখা যাচ্ছে, তার লক্ষণগুলো আমাদের রাজ্যে খুব পরিষ্কার হয়ে উঠছে। বারবার করে আমাদের তাই এ বিষয়ে সচেতন হতে হবে। যে দৃশ্য দেখছি, সেই দৃশ্যের প্রতিক্রিয়া কি দেব আমি জানি না। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার রয়েছেন। আমি তার কাছে প্রতিক্রিয়া নেব। বারবার এগুলো আমরা দেখে যাই, তারপরেও আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না। কেন হয় না? কিসের জন্য হয় না? শিক্ষকরা বোধ চেতনা তৈরি করবার কারিগর, আমরা জানি, অথচ এভাবেই তাদের উপরে নিপীড়ন অত্যাচার নেমে আসতেই থাকে। আপনি বা আমি এই নীরবতা দেখে বা এই ঘটনা দেখে যদি চুপ করে থাকি, তাহলে তার পরিণতি কি হতে পারে এটা বোধহয় আমাদের রাজ্যে একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোই প্রমাণ দেয়। আমরা যদি সরব হতে পারতাম, তাহলে একটা ঘটনাগুলোর পরেই হয়তো এটা থামতো। স্বাস্থ্য পরিষেবায় যে দুর্নীতি, তারপরে শিক্ষা পরিষেবায় দুর্নীতি, তারপরে আজও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আপনাদের জানিয়ে রাখি, কল্যাণীতে একটি বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। তাতে মারা গেছে ইতিমধ্যে, আমাদের কাছে যা খবর, 6 জন মানুষ মারা গেছে, আরও মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। সঠিক তথ্য, সঠিক পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে আসবে কি না আমরা জানি না, কিন্তু একটু মনে করে দেখুন, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান এর আগে যখন কোনো একটা বাজি কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, সেই পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে এরপরে আর এই ঘটনা ঘটবে না, আমরা দায়িত্ব নিচ্ছি। গোটা বিষয়টা প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা এ বিষয়ে সচেতন থাকবে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সচেতন থাকা হবে। আজকের ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে তার কথাটা শুধু কথার কথা ছিল, কোথাও কার্যকর হয়নি। এভাবেই চলছে, এভাবেই চলে আমাদের চারপাশটা। আর কতদিন এভাবে চলবে?
আমরা একটু আগে হীরক রাজার দেশের কথা বলছিলাম। আমরা বলছিলাম হীরক রাজার দেশে ছবিটা যিনি বানিয়েছেন, যিনি বানান, সেই সত্যজিৎ রায় তার বোধ দিয়ে, তার চেতনা দিয়ে একটা বিষয় তৈরি করেছেন, মানুষকে ভাবতে শিখিয়েছেন। মানুষ সত্যিটা দেখে নিজের মতো চিন্তা করতে শিখুক, এটা তিনি চেয়েছিলেন। আর আজ বাস্তব ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা ভয়ঙ্কর, একেবারে উল্টো ঘটনা প্রত্যেকটা জায়গায় ঘটে চলেছে, ঘটেই চলেছে। আর যারা সংস্কৃতি জগতের লোক, যারা বিশিষ্টজন, এখনও তো রয়েছেন কেউ কেউ, আমার খুব আশ্চর্য লাগে যে এখনও কেউ তো রয়েছেন যারা সিনেমা তৈরি করেন। সিনেমা দিয়ে সাধারণ মানুষের বোধ, সাধারণ মানুষের চেতনাকে উদ্বুদ্ধ করার যাদের দায়িত্ব ছিল, তারা কি দায়িত্ব পালন করছেন? এই তো আমরা দেখলাম মাত্র কিছুদিন আগে যে বিশ্ব বাণিজ্য সম্মেলনের কথা আমি বললাম, সেই বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের এখানকার একজন পরিচিত এবং ভালো ছবি করেন গৌতম ঘোষ উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত ছিলেন এবং তাকে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নাকি এ রাজ্যের কালচারাল ইন্ডাস্ট্রির অন্যতম মাথা। কালচারাল ইন্ডাস্ট্রিতে কি হয় আমরা জানি না, কিন্তু তিনি কি জানেন? যিনি সিনেমা তৈরি করেন তিনি সত্যজিৎ রায়ের ধারাবাহিকতা বহন করতে পারলেন। সত্যজিৎ রায় হীরক রাজার দেশে যে বোধ, যে চেতনা জাগিয়ে দেবার চেষ্টা করেছেন, আজকের সিনেমা কুরিয়েরা কেন পারেন না? কেন তারা সামনে দিয়ে এই ধরনের ঘটনা ঘটে যায় যা বাস্তব আর সিনেমাকে একাকার করে দিতে পারে, সেগুলো নিয়ে সরব হন না? কেন হীরক রাজার দেশের ঘটনাগুলো বাস্তবে ঘটতে থাকে, এই প্রশ্নগুলো তারা তোলেন না? তো কারণ তারা তুলবেন না, তারা বোধ বিক্রি করে দিয়েছেন। আসলে আজকের এই পরিস্থিতিতে সব কিছু বিক্রি হয়, বোধও বিক্রি হয়, ভাবনা বিক্রি হয়। আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলো আমাদের মেনে নেওয়ার ফল, আমাদের মানিয়ে নেওয়ার ফল। আমাদের মেনে নেওয়া, আমাদের মানিয়ে নেওয়ার পাপে আমাদের সমাজটা ক্রমশ আরও খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। আমাদের বোধহয় এখন উল্টো সুরে বেজে উঠতে হবে। গণতন্ত্র কাকে বলে এটা বুঝতে হবে। যদি না বুঝি, আবারও বলছি, ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা ক্রমশই চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন মীরাতুন নাহার, শিক্ষাবিদ মীরাতুন নাহার। বারবার বিভিন্ন বিষয়ে যিনি সরব হয়েছেন, নিজের মতো করে কথা বলেন। আমি মীরাতুনদের কাছে জানতে চাইব, মীরাতুনদি, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি আমাদের রাজ্যের পরিস্থিতিটা। আমি একটু আগে হীরক রাজার দেশের গল্পটা বলছিলাম যে সিনেমাটা যদি একটু চোখ বুঝে চিন্তা করি, যা যা ঘটেছিল, আমরা যদি একটু যাকে বলে কাট করে বাস্তবে চলে আসি, কোথাও যেন মিলে যাচ্ছে। একদিকে হীরক রাজা বলছেন আমার রাজ্যে সব কিছু সুখ, সব কিছু এগিয়ে যাচ্ছে, আর বাস্তবে দেখা যাচ্ছে সেই ছবিতেই যে গরিবদের ঢেকে দেওয়া হচ্ছে, গরিবদের দূরে সরে দেওয়া হচ্ছে, পাঠশালা বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিক একটু ভাবুন যে আমাদের আজকে এই রাজ্যের বাস্তবতাটা। বাণিজ্য সম্মেলন হলো, সেখানে কি বিশাল আয়োজন, রাজসূয় যজ্ঞের মতো বিভিন্ন জনকে কত কথা, আর বাস্তবে এই যে চিত্রটা আমি দেখাচ্ছি, গতকাল শিক্ষকদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে। তাদের অপরাধটা কী ছিল? তারা চেয়েছিল যে আগামী 10 তারিখে শুনানি আছে, সুপ্রিম কোর্ট কি বলবে এর একটা আশঙ্কায় ভুগছে যে সবার চাকরি না বাতিল হয়ে যায়। তার জন্য তারা চেয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধানের সাথে কথা বলতে, কথা বলবার জন্য রাস্তায় নেমেছিলেন তারা। দীর্ঘদিন সময় চেয়ে তারা পাননি, আর কালকে তাদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে, ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, মানে জামা ধরে, শরীর ধরে টান মেরে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এভাবেই প্রতিবাদের স্বরকে রুদ্ধ করবার চেষ্টা সর্বত্র। এবং তারপরেও আমাদের প্রশাসনিক প্রধান বলে যান আমরা এগিয়ে চলেছি, আমরা উন্নতি করছি, আমার কাছে পরিসংখ্যান আছে, আমার কাছে তথ্য আছে, ব্যবসা বাণিজ্যে আমরা এগিয়ে চলেছি। কি তথ্য, কি পরিসংখ্যান সেটা কাউকে দেখাবার দরকার নেই, উনি নিজের কাছেই রাখেন, নিজেই বলে যান। না, উনি তো আজকে আর গণতন্ত্র মানেন না, ধনতন্ত্র মানেন। ধনকুবেররা পাশে থাকলে নির্ধন, যাদের ধন তো দূরের কথা, দুমুঠো খাবারও জোটে না, সেই মানুষদের কথা ভাবার দরকার হয় না। ধনী ব্যক্তিরা, ধনকুবেররা পাশে রয়েছে। অবশ্য মঞ্চে পাশে দেখলাম আমরা, কার্যত তারা যে পাশে রয়েছেন তারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন। বক্তব্যের সেখানেও একটা বেশ দেখবার বিষয় যে যারা ধন, আজকে আমাদের দেশের কোটি 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 লক্ষ লক্ষ কোটি টাকা যাদের রয়েছে, মুষ্টিমেয় মানুষ, খুবই কম সংখ্যায় তারা আজকে ওনার মঞ্চে চারপাশে অধিকার করেছে, সামনেও অধিকার করেছেন। তাদের পাশে পেয়ে উনি বোধহয় আকাশ ছুঁয়ে ফেলেছেন। উনি মনে করেছেন এদেশের যারা
খেতে না পাওয়া মানুষ, কাজ না পাওয়া মানুষ, বেকার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাঁ হাঁ খাঁ খাঁ করছে, সেসব ভাববার আর কোনো প্রয়োজন নেই। আমি পেয়ে গেছি, যা আমার লক্ষ্য ছিল তা আমি পেয়ে গেছি। এত ধন কুবের যারা, তারা সব আমার পাশে, এবং আমরা তো শুনলাম তারা তো ওরই প্রশংসা করছেন, যথেচ্ছ প্রশংসা, মানে যেমন খুশি তেমন প্রশংসা করছেন। বাস্তবের দিকে তারাও তাকাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না যে বাংলার, পশ্চিমবঙ্গের কি অবস্থা। তারাও কি একবার জরিপ করেছেন? তারাও তো ভারতেরই অধিবাসী, ভারতেরই একটা অন্যতম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের মানুষদের বাস্তব অবস্থা কি? রাস্তায় বসে রয়েছে শিক্ষক পদপ্রার্থীরা, রাস্তায় বসে থাকতে থাকতে ধৈর্যচ্যুতি তাদের ঘটে গেছে, তাদের সঙ্গে এক ধরনের চালাকি করা হয়েছে। যোগ্য এবং অযোগ্য, যখন কোর্টে মামলা চলে গেছে তখন যোগ্য অযোগ্য শিক্ষকদের মধ্যে মিলিয়ে দেওয়া হয়েছে। বারবার ওই উপমাটা আসছে, একদম। চাল আর কাকড় মিশিয়ে দেওয়ার মতন ব্যাপার ঘটানো হয়েছে। আমি বুঝতে পারি না কারা এই ব্যাপারটা ঘটালো। যখন কিছু শিক্ষক পদপ্রার্থী মনে করছে যে তাদের চাকরি, তারা এবারে তাদের ন্যায্য অধিকার মতন চাকরি পাবেন, এতদিন বসে থেকেছেন পাবেন, সেরকম একটা আশা জাগলো। এবং সেই আশা যখন জাগলো, তার পাশে আশার আলোর পাশে একটা অন্ধকারও নেমে এলো। সেই অন্ধকারটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির ব্যবহার। যারা শিক্ষক পদপ্রার্থী হয়ে রাস্তায় বসেছিলেন তাদের মধ্যে দুটি বিভাজন রেখা ঘটে গেল। যোগ্য কারা, অযোগ্য কারা, সেটা বুঝবার আর উপায় রইল না। কিছু যোগ্য প্রার্থীদের মনে করা হলো যেন দেওয়া হয়েছে চাকরি, তার পরপরই যেন কিরকম জাদুমন্ত্রের খেলার মতো যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়ে মামলা লড়ে, মামলার ক্ষেত্রে কোর্টগুলোকেও যেন নাজেহাল করা হলো। কোর্টেরাও বলছে, কোর্ট থেকেও বলা হচ্ছে, বিচারালয় থেকে, যোগ্য অযোগ্য মিলে গেছে, আমরা কি করব, সব শুদ্ধ বাতিল করে দাও। এটা কি ছেলে খেলা হচ্ছে? আমি জানি না। ছেলে খেলাও বোধহয়, খেলার মধ্যেও রীতিনীতি থাকে। ছেলে খেলা বলে যে কথাটা প্রচলিত, সেই ছেলে খেলার মধ্যে কোনো রীতি নীতি এবং নৈতিকতা বলে কিছু থাকে না। তো আমাদের এত নৈতিকতার দরকার নেই, আমাদের তো গণতান্ত্রিকতাটা রক্ষা করা দরকার। না, গণতান্ত্রিকতা নয়, ধনতান্ত্রিকতার পথে চলেছেন আজকে একজন নেত্রী, এবং তিনি সবারকে অঙ্গুলি হেলনে চালনা করছেন। এটা খুব বিস্ময়ের বিষয়। যাদের লক্ষ কোটি টাকা রয়েছে তাদেরকেও তিনি তার স্তুতি করতে বাধ্য করছেন, স্তাবকতা করছেন যে তিনিই একমাত্র পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে নিয়ে গেছেন। পশ্চিমবঙ্গে এখন উন্নয়ন রমরম করে চলছে, তারাও তো সে কথা বলে গেলেন এখানে। আমাদের সেদিকটাও লক্ষ্য করতে হবে, কোন মন্ত্র বলে উনি এতখানি বশীভূত করেন, আর কোন মন্ত্র বলেই বা যাদের পেটে হাত চাপা দিয়ে রাত্রে শুতে যেতে হয় আর সকালে উঠতে হয়, তারাই বা নির্বাক হয়ে রয়েছেন, তারাই বা কোনো রকম আন্দোলনের পথে, কোনো রকম প্রতিবাদের পথে যাচ্ছে না। যাচ্ছে তারাই যারা যোগ্যতার নিরিখে শিক্ষক পদপ্রার্থী, ইদানিং এর ঘটনা আমরা বলছি, কদিন আগের ঘটনা, এখন তারা বিভ্রান্ত, ভয়ঙ্কর বিক্ষোভ জেগেছে তাদের মনে। বহুদিনের ধৈর্যের পরীক্ষা তারা দিয়েছেন, আমরাও দেখেছি যে এত ধৈর্য এদের মধ্যে কি করে আছে, এত শান্তি শৃঙ্খলা রক্ষা করার বোধটা তারা জাগিয়ে রেখেছেন। তারপরে খেলা শুরু হয়ে গেল। যোগ্য অযোগ্য মাপকাঠি কি কেউ জানে না, কেউ কোনো উত্তর দিতে পারছে না। যোগ্য অযোগ্য মিলে গেল কেমন করে, কি করেই বা তাদের আলাদা করা হবে? এ যেন গোলক ধাঁধা। যোগ্য অযোগ্য মিলে গেল, নিজে মিলে গেল, এবং তাদেরকে আলাদা করা যাচ্ছে না। বিচারালয়ও স্তম্ভিত, বিচারালয় কিছু করতে পারছে না। আজকে এতদিন বাদে এই শিক্ষক পদপ্রার্থীরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, আর ঘটানোর ফলে কি হয়েছে না, শিক্ষক পদপ্রার্থী তোমরা হাঁঘরেপনা করছো। আমি এদিকে কোটিপতিদের সঙ্গে বসে আছি, তাদের নিয়ে আমাদের কত রকম চিন্তা ভাবনা, তারা যেন অখুশি হয়ে ফেরত না যায়, তারা যেন পশ্চিমবঙ্গে লগ্নি করলে কার যে কত লাভ হবে সেই হিসাবকে দেওয়ার জন্য প্রস্তুত। শিক্ষক পদপ্রার্থীরা জানাবে না যে আমরা বঞ্চিত হচ্ছি?
তা বাইরের লগ্নিকারীরা তারা জানবেন না যে এদেশের শিক্ষক প্রতিষ্ঠানগুলো ধুঁকছে? এরা না হয় চাকরি প্রার্থী, তো চাকরি প্রার্থীদের চিরকালই দুর্নাম থাকে। চাকরি প্রার্থী টাকা দিয়ে চাকরি পায়, চাকরি প্রার্থীরা খালি দাও 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 করে, এরকম দুর্নাম করতেই পারে, সবই মেনে নিলাম আমরা। কিন্তু তাই বলে এরা এদের অধিকারের দাবি তুলবে না? গণতান্ত্রিকতা মানা যাবে না? মানতে হবে ধনতান্ত্রিকতা? ধনকুবেরদের পায়ে জল ঢেলে সেই জল ধুয়ে ধুয়ে খেলে তবে এদের জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকার দূর হবে? আমার তো বলতে ইচ্ছা করছে যে ধনকুবেররা এসেছিলেন, তারা কি চোখ কান খোলা রেখে এই রাজ্যে প্রবেশ করেননি? তারা কি রাস্তা দিয়ে আসেননি? যে রাস্তা দিয়ে আসা হয়েছে সেই রাস্তা কি সোনা দিয়ে মোড়া? যে রাস্তা দিয়ে তারা এসেছেন সেই রাস্তা কি সোনা দিয়ে মোড়া পশ্চিমবঙ্গে? যে এত রমরম করছে রত্ন সম্ভার, এই রাজ্যে যদি আমরা লগ্নি না করি তাহলে আর কোন রাজ্যে করব? অতএব আজকে এদের নিয়ে যিনি গর্বিত হয়ে, যার বোধহয় মাথাটা অনেক আকাশ ছুঁয়ে ফেলেছে, তিনি যতটা না গর্বিত হয়েছেন, তার থেকে বেশি আমাদের গর্বিত হওয়ার কথা। এরা এসেছেন, আমাদের ধন্য করে দিয়েছেন, কিন্তু দুঃখিত। আমরা নাগরিক, আমরা এই দেশের নাগরিক, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ধনতন্ত্রে বিশ্বাসী নই। আমরা আমাদের গর্বে বুক ফুলে উঠেছে এমনটি ভাবতে পারছি না। যার গর্বে মাথা উঁচু হয়ে গেছে তিনি যদি ভাবেন, তাহলে আমি মনে করি সেটা তার মূর্খতা। সেই মূর্খতা নিয়ে রাজ্য চালানো যায় না, রাজ্য প্রধান হওয়া যায় না। ক্ষোভ বিক্ষোভকে আজকে তিনি কিছুমাত্র গ্রাহ্য করেন না। ক্ষোভটা আজকে ওরা এতদিন ক্ষোভ প্রকাশ করেছে শান্তিপূর্ণভাবে, আজকে বিক্ষোভে ফুঁসে উঠেছে। তাদের শায়েস্তা করার ভার পুলিশের উপরে। পুলিশের কাজ, এবং সেই পুলিশ মীরাতুন্দি, সেই পুলিশ যে পুলিশ একদম বিক্ষোভকারীদের সর্বত্র বিক্ষোভকারীদের উপরে দাঁত নখ বার করে ঝাঁপিয়ে পড়া হচ্ছে। আমরা জানি, এবং গণতন্ত্রে সেটাই সত্য, পুলিশ জনগণকে রক্ষা দেবে, সুরক্ষা দেবে, নিরাপত্তা দেবে, তাদের দাবি আন্দোলনের পথকে আরো সুগম করবে, আন্দোলনের পথে যাতে তারা যেতে পারে সেটাকে তারা সুগম করবে। এদেরকে কি করা হচ্ছে? ওই হীরক রাজার দেশের কথা তুমি বলছিলে, এক নেত্রীর এত ক্ষমতা, তিনি সমস্ত পুলিশ বাহিনীকে নামিয়ে দিয়েছেন। এটা কি রাজার রাজ্য না গণতান্ত্রিক রাজ্য? প্রশ্নটা সেখানে উঠছে। রাজা রানী এসব আমি এরকম লিঙ্গ টিঙ্গ নিয়ে এত ভাবি না। রাজাও যায়, রানীও তাই। রানী আর রাজার মধ্যে কোনো তফাৎ নেই। ক্ষমতা লোভী, ক্ষমতা প্রয়োগ করে, মানুষের উপর নির্বিচারে আঘাত আনে। যারা দাও বলে তাদেরকে এরা নির্বিচারে পুলিশ দিয়ে সরিয়ে দেয়। এই নির্মমতার জবাব যদি জনগণ আজও না দিতে পারে, তাহলে জনগণকে তার জন্যে ভোগ করতে হবে দুর্ভোগ ভোগ করতে হবে বলে আমার বিশ্বাস। দেখা যাক জনগণ কবে তাদের জাগরণ ঘটে। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করবো মীরাতুন্দি, বারবার করে শাসক দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে একটা বাণিজ্য সম্মেলন হচ্ছে, দেশ বিদেশের মান্যবর সমস্ত অতিথিরা এসেছেন, সেই সময় রাজ্যের ভাবমূর্তি নষ্ট করবার জন্য একেবারে পরিকল্পিতভাবে বিভিন্ন গোষ্ঠী পথে নেমে রাজ্যের ভাবমূর্তি অনুজ্জ্বল করতে বা ভাবমূর্তি নষ্ট করবার ষড়যন্ত্র করছে। এটাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, কারণ আমাদের রাজ্যের ভাবমূর্তির প্রশ্ন, আমাদের বাংলার ভাবমূর্তির প্রশ্ন। এই যে বাংলার ভাবমূর্তির সঙ্গে জুড়ে দেওয়া যে আমি বাংলার লোক, এরা বাংলা বিরোধী, বাংলার যে সংস্কৃতি কৃষ্টি তাকে প্রতিদিন অথচ আমরা কি দেখছি বাস্তবে যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যারা অপদস্থ করছেন এই চুরির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, এগুলোই তো বাংলার কৃষ্টি সংস্কৃতির সব থেকে অপমান করা অবস্থা। অথচ বলা হচ্ছে বা প্রচার করা হচ্ছে ঠিক উল্টোটা। পশ্চিমবঙ্গে যে ঘটনাটা অতি সম্প্রতি, শিক্ষকদের এই দুরবস্থা, এ তো অকল্পনীয়। আমরা ভাবতে পারছি না এই দুরবস্থা এতদিন ধরে টিকে রইল। এতদিন ধরে এই দুরবস্থার মধ্যে ওরা দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে আকাশের নিচে, খোলা আকাশের নিচে। তারপরে তাতেও আমাদের কিছু জাগরণ ঘটেনি।
আমরা তার প্রতিবাদ করিনি, তাদের পাশে সেইভাবে গিয়ে কেউ দাঁড়ায়নি। তাদের যারা গেছে তারা তাদের নিজস্ব লক্ষ্য নিয়ে গেছে, এদের কথা কেউ ভাবেনি, গণতান্ত্রিক অধিকারের কথা কেউ ভাবেনি। আমরা সেটাই লক্ষ্য করছিলাম। অকস্মাৎ সরকারি হাসপাতালে যে ঘটনাটা ঘটে গেল সেটা তো সারা বিশ্বের মানুষ জানে। এই মঞ্চে, বাণিজ্য সম্মেলনে একটি মানুষও সে কথার উল্লেখ করলেন না যে আচ্ছা এই আপনার এই সরকারি, এখানকার সরকারি হাসপাতালে এমন একটি কাণ্ড কি করে ঘটে গেল, একটু টু ফাও কেউ করলো না। কোনো রকম কারো মধ্যে এদেরকে মন বলে, ধন থাকলে মন বলে কিছু পদার্থ থাকবে নেই। ধন আর মন এ দুটোকে একত্রিত অবস্থান ঘটে না। তো এই পশ্চিমবঙ্গ এত সুন্দর রাজ্য যেখানে লগ্নি করা যায়, যেখানে সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় নৃশংসভাবে নিহত হতে হয় চিকিৎসককে, সেই প্রশ্ন কারোর মনে জাগেনি। যারা এসেছিলেন তারা এসব খবর জানেন না। তারা প্রশ্ন করেননি যে এটা ম্যাডাম এটা কেমন করে ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটলো, আমাদের যদি একটু বলেন, আমরা তো শুনছি, আপনার কাছে এসেছি। এই প্রশ্নটা তারা করেন না। তাহলে যাদের ধন আছে তাদের কি নির্মম মনের অধিকারী হতে হয়? সেই প্রশ্নটা জাগছে। এবং তুমি যেটা বললে যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার একটা উত্তরও আছে। সেটা হলো যে স্মৃতি বিভ্রম ঘটেছে, নাকি ওই পুরোনো দিনের স্মৃতিগুলোকে ইরেজ করে দেওয়ার মতন, বোর্ডে লিখে মুছে দেওয়ার মতন মুছে দেওয়া হয়েছে। পুরোনো দিনের স্মৃতিগুলো কি অন্য শাসক দলের সময়ে, আজকের শাসক দলের প্রধান যিনি এই রাজ্যে, তিনি কি করতেন? একটি কোনো প্রতিবাদ আন্দোলন হলে, সূত্রপাত হলে ছুটে গিয়ে সেই প্রতিবাদ আন্দোলনকে ব্যবহার করেছেন। তখন প্রতিবাদ আন্দোলনগুলো ভাবমূর্তি নষ্ট করেনি শাসক দলের, যারা শাসক দলে বিভিন্ন সময় বা বিভিন্ন শাসক দল থেকেছে আমাদের এই রাজ্যে, সেই শাসক দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। কে নষ্ট করেছিল তখন? তিনিই তো নষ্ট করেছিলেন, তিনি তো ছিলেন পুরোভাগে। আজকে উল্টো হয়ে গেল ছবি। তার সময়ে এত সাম্রাজ্য, এত রমরমা চারিদিকে, এত সব ধনপতিরা আসছেন তার পাশে, সেই জন্য ভাবমূর্তি নষ্ট হওয়ার কথা মনে হলো? ভাবমূর্তি নষ্ট হয় ধনপতিদের সামনে, আর যাদের কিচ্ছু নেই, যারা রাস্তায় বসে রয়েছে, দাবি মিটছে না, যাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যাদেরকে আমি তো বলবো এই যোগ্য অযোগ্যের খেলাটা খেলেছেন যারা, যে খেলোয়াড়রা খেলেছেন, বা যে খেলোয়াড়দের মাথার উপরে যিনি দাঁড়িয়ে এগুলো করিয়েছেন, আমার মনে হয় সেই ব্যাপারটার জবাব চাওয়া উচিত। জবাব চাই, জবাব দাও, যে কি করে যোগ্য শিক্ষক আর অযোগ্য শিক্ষকের তালিকা একসঙ্গে হয়ে যায় এবং একসঙ্গে কুলো থেকে চাল কাকড় ফেলে দেওয়ার মতন দুটোকেই বাতিল করে দেওয়া হয় যোগ্য অযোগ্য মিলে গেছে বলে। এরকম তামাশা বোধহয় আর পৃথিবীতে কোনো রাজ্যে, কোথাও, কোনো দেশে, ভারতবর্ষেরও কোনো জায়গায় হয়নি। আমার মনে হয় দুরন্ত তামাশা, এবং এই তামাশার জবাব মানুষের দেওয়া উচিত। নতুবা এই দেশটা ধনতান্ত্রিক দেশ বলে ঘোষিত হোক। ভারতের মাথায় যারা বসে আছেন তারা এটাকে ধনতান্ত্রিক দেশ বলে ঘোষণা করে দিক, সংবিধান পাল্টে দিক, আর এই রাজ্যে যিনি আছেন মহারানী, তিনি তাকেও সেই ধনতান্ত্রিক দেশের একেবারে অংশীদার করে নেওয়া হোক। এই দেশের তিনি সর্বসর্বা, এমনকি হতে পারে ভারতের মাথায় তাকেই বসানো হয়েছে। এত ধনপতিদের একসঙ্গে করতে পেরেছেন, তার তো কৃতিত্বের কোনো ভাষায় প্রকাশ করার মতন মনে হয় না। তার কৃতিত্বকে সেভাবে ভাষায় প্রকাশ করা যায়, কৃতিত্বটা আকাশ ছোঁয়া। মিনতি, আমি আপনাকে আর একটা প্রশ্ন করব। আমি বারবার আজকে উল্লেখ করছিলাম আমাদের রাজ্যের এখন যা পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে বারবার হীরক রাজার দেশে সেই ছবিটার কথা আমার বারবার করে মনে হচ্ছিল, এবং গোটা বিষয়টা সিনেমার দৃশ্য এবং বাস্তবে যদি আমি চলে আসি তাহলে কেমন যেন কোথাও মিলে যাচ্ছে। ঠিক সেই পরিপ্রেক্ষিতে আমার জিজ্ঞাসা যে সিনেমাটা যিনি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, তিনি তো মানুষের ভাবনা, মানুষের বোধটাকে একটা ধাক্কা দিতে চেয়েছিলেন, মানুষের বোধে বা চিন্তাটা শান পাক সেটা চেয়েছিলেন। আজকেও তো রয়েছেন ভালো ভালো পরিচালকরা রয়েছেন, তারা কি করছেন? তারা বসে থাকেন কি করে? আমি আপনাকে বলছি যে বাণিজ্য সম্মেলন হয়েছে সেখানে উপস্থিত ছিলেন একজন নামী
চলচ্চিত্র পরিচালক, তিনি ওখানে উপস্থিত আছেন এবং আমাদের রাজ্যে যিনি প্রশাসনিক প্রধান তিনি তার পরিচয় দিচ্ছেন যে উনি হচ্ছেন আমাদের কালচারাল ইন্ডাস্ট্রির অন্যতম দায়িত্বে। আমি জানি না কালচারাল ইন্ডাস্ট্রি এখানে কি হয় এবং তার দায়িত্বে থেকে উনি কি করেন। পরিচালক গৌতম ঘোষের কথা উনি বলছিলেন। আমরা জানি এই গৌতম ঘোষ ছবিকর্মী হিসেবে যথেষ্ট ভালো, এবং কিছুদিন আগে আপনি জানেন যে ওনাকে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন, পরামর্শ না বলে আমি বরং বলি যে নির্দেশ দিয়েছিলেন যে উনি যেন গঙ্গা আরতি নিয়ে, গঙ্গার যে আরতির ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তবে সেটার উপরে যেন একটা ছবি তৈরি করে, সেই রকম একটা নির্দেশ ওনাকে দিয়েছিলেন। তিনি একেবারে ঢোক গিলে সেটা হজম করেছেন, একবারও বলেননি যে এটা আমার কাজ নয়। তিনি বা তার মতো যারা পরিচালক, যারা এই সময় সময়টাকে ধরিয়ে দেবেন, সত্যের উপরে আলো ফেলবেন, তারা কি করছেন? তারা তো সব শাসক দলের অনুগত হয়ে যদি বসে থাকেন তাহলে মানুষ, সাধারণ নাগরিক কাদের কাছে প্রত্যাশা করবে? বোধ আর চেতনায় ধাক্কা দেওয়ার কাছে, যেটা সত্যজিৎ রায় করে গেছেন বা মৃণাল সেন করে গেছেন, যেটা ঋত্বিক ঘটক করেছেন, আজকে তাদের উত্তরসূরিরা কেউ নেই, কেউ এটা বলতে পারছেন না। চারপাশে যা হচ্ছে দেখে যাবেন শুধু চুপচাপ। অত্যন্ত দুর্ভাগ্যের, এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা। তবে আমার বিশ্বাস কিন্তু এরা চেতনা তে ধাক্কা দেন, বোধে ধাক্কা দেন, জাগাতে চান। তবে এদের বোধহয় সব থেকে বেশি লক্ষ্য থাকে শিল্পের ওপরে, শিল্পকীর্তিটাই এদের বেশি লক্ষ্য থাকে। সত্যজিৎ রায় সেটাকে ছাড়িয়ে গিয়েছিলেন এবং তার সমসাময়িক চলচ্চিত্র পরিচালকরা কেবল শিল্প সৃষ্টি করতে চাননি, শিল্পের মাধ্যমে মানুষের মধ্যে জাগরণ ঘটাতে চেয়েছিলেন। হীরক রাজার দেশ তো ভবিষ্যৎ দ্রষ্টার সৃষ্টি, ভবিষ্যৎ, এই বর্তমান এই সময়ের ভবিষ্যৎটা তিনি যেন তখনই বসে দেখে ফেলেছিলেন এবং সে সম্পর্কে সতর্ক করতে চেয়েছিলেন রাজ্যবাসীকে। কিন্তু আমাদের দেশ হচ্ছে নিরন্নদের দেশ, আমাদের দেশ হচ্ছে কর্মপ্রার্থী হয়ে বেঁচে থাকার দেশ। কর্ম তারা পায় না, নিষ্কর্মা নয়, কর্মপ্রার্থী হয়ে বেঁচে থাকো, কর্ম আর পেতে হবে না, কখনো জীবিকা পেতে হবে না, এইরকম একটা দেশ। সেই দেশে যদি পেটে যার ভাত নেই, যার জীবিকার কোনো সংস্থান নেই, যার বেঁচে থাকার কোনো রকম সুযোগ সুবিধা নেই, সেই মানুষরা এই তাদের বোধে ধাক্কা দেওয়ার জন্য এই যে শিল্পগুলো সৃষ্টি হয়, সেই শিল্প সৃষ্টি ধারাবাহিকতাটা বজায় রাখার কাজ হচ্ছে পরবর্তী সময়ের শিল্প স্রষ্টাদের উপর। বর্তমান যে শিল্প স্রষ্টা তারা কিন্তু শিল্পের উপরে যত নজরও দিতে পারছেন না সেভাবে, আবার তাদের উপরে আক্রমণ নেমে এসেছে। সেই আক্রমণে যিনি নামিয়ে এনেছেন তাকে স্যালুট জানাতে হয়। তিনি এদের সকলকে অধিকৃত করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রি, কালচারাল ইন্ডাস্ট্রি, তিনি আবার ভীষণ শব্দ তৈরি করেন, তো এই শব্দ তৈরি করার মধ্যে আমি নেই, কিন্তু এটা তো আমরা এতদিন ধরে জানি চলচ্চিত্র শিল্পের মাধ্যমে রাজ্যের বাণিজ্য সম্ভব হয়, বাণিজ্য বৃদ্ধি হয়। যে রাজ্যের চলচ্চিত্র সমৃদ্ধ সেই রাজ্যের চলচ্চিত্র শিল্প সমৃদ্ধ হলে তার দ্বারা লাভবান হয় সেই দেশের মানুষরা। শুধু তাদের চেতনা জাগে, বিবেক জাগে তা নয়, শিল্পের দৃষ্টিতেও সেটা ধনলাভের ক্ষেত্রে সুবিধা হয়। তো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা খুব আমাদের কাছে বিস্ময়ের, পরম বিস্ময়ের, যে এই সমস্ত চলচ্চিত্র নির্মাতারা বা শিল্প নির্মাতারা তারা সব কোথায় যেন আনুগত্য নামক একটি শব্দ, সেটাকে ভালো বুঝে ফেলেছেন। হয়তো তাদেরকে আনুগত্য স্বীকার করতে বাধ্য হতে হয়েছে, কিন্তু আমরা তো ফলত কি দেখতে পাচ্ছি, ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে ধ্বংসের পথে। দু চারটি যে ফিল্ম এখন করছে, সেই ফিল্মগুলোর মধ্যে লক্ষ্য করো বিষয়বস্তু কি। ফিল্মগুলো মানুষকে কাঁদাচ্ছে, কিসের সম্পর্কে কাঁদাচ্ছে? দাম্পত্য সম্পর্কে, নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে কত কষ্ট, দৈব নির্ধারিত কষ্ট বলা যায়। কোথাও কি হীরক রাজের দেশে তৈরি করার মতন হিম্মত আজকে দেশে আমাদের ফিল্ম নির্মাতাদের মধ্যে আজ আছে? নেই। যদি হীরক রাজার দেশের মতন শিল্প আজকে কেউ গড়ে তোলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাহলে তাকে এই রাজ্য থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ওই গঙ্গাসাগরে কি আরতি করার কথা বলছিলে তুমি, ওই গঙ্গাসাগরে বিসর্জন হয়ে যাবে তাদের। সুতরাং সেই ভয়, একটা বিশেষ ভয়
চারিয়ে গেছে চতুর্দিকে। যারা স্রষ্টা, নির্মাতা, যারা মানুষকে জাগাবেন বলে অহংকার করেন, তারা কিন্তু সব ভয়ের কোটরে ঢুকে গেছে এবং লোভের কোটরে। তাতে লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে একেবারে 16 কলায় পূর্ণ হয়ে গেছে একজনের লক্ষ্য। তিনি সমস্ত লক্ষ্য সিদ্ধি করে ফেলেছেন। আর রাজ্য ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যা আমরা পাচ্ছিলাম মণিমুক্তর মতন এক একটা ছবি, সেই মণিমুক্তগুলো চিরকালের জন্য হারিয়ে গেল। এখন যারা দু একটা ছবি করছেন মানুষের আবেগে সুড়সুড়ি দিয়ে, তারা কিন্তু আনুগত্যটাকে সেখানে বন্ধক দিয়ে রেখেছেন। আনুগত্যটাকে বন্ধক দিয়ে রেখে তারপরে এই ফিল্ম দু চারটে তৈরি করতে পারছেন, যে ফিল্মগুলো দেখে মানুষের আবেগে সুড়সুড়ি হচ্ছে। কিন্তু বিদ্রোহ জাগানো যাকে বলে, যে আমরা বঞ্চিত হচ্ছি, দেশ রাজ্য বঞ্চিত হচ্ছে কাদের দ্বারা, কিভাবে, সেই জাগানোর মতন মানুষ কিন্তু আজ আর নেই। কারণ তারা ভয় আর লোভের শিকার হয়ে গেছে। এবং এই ভয় আর লোভ যিনি দেখাচ্ছেন, তিনি বুঝতে পারছেন না একদিন তাকেও ভয় আর লোভের শিকার হতে হবে। অচিরেই সেই দিন আসছে। তুমি সাধারণ মানুষদের কথা বলছিলে, আমি কিন্তু বিশ্বাস করি সাধারণ মানুষের যখন না পাওয়াটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছবে, ওই ছোট ছোট মুষ্টি ভিক্ষা দিয়ে তাদের আর কিছুতেই পূরণ করা যাবে না চাহিদা। তারা যখন সেখানটাতে, তাদের ধৈর্য অনেক অনেকভাবে তারা লক্ষ্য করে। এখন যেটা হয়ে যাচ্ছে অনুপম, সেই কথাটা বলেই শেষ করব। সাধারণ মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে না, বুঝতে ঠিকই পাচ্ছে, কিন্তু তাদের যে বঞ্চনার গর্তটা কিছু কিছু ছুঁড়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, ভরিয়ে দেওয়া হচ্ছে। সেই ছুঁড়ে দিয়ে ভরিয়ে দেওয়াটা দিয়ে যখন গর্ত পূরণ হবে না বলে মানুষ বুঝতে পারবে, তখন সাধারণ মানুষকে আর ঠেকিয়ে রাখা যাবে না। এই সাধারণ মানুষকে ঠেকিয়ে রাখার কাজটা তিনি করে যাচ্ছেন মধ্যবিত্ত, উচ্চবিত্ত আর এই যারা ফিল্ম ইত্যাদি সৃষ্টি, তাদের কথা, যার মাধ্যমে শিল্পও হবে, আবার দেশ যে জাগরণও ঘটবে, তাদেরকে উনি কুক্ষিগত করে নিয়েছেন। কিন্তু সাধারণ মানুষকে কুক্ষিগত করে নেওয়ার পরেও কথা থেকে যায়। আমার মনে হয় না খিদের জ্বালার অত সহজে সাধারণ মানুষের মিটবে বলে। তারা যখন ফুঁসে উঠবে, তখন কিন্তু তাকে ওই লোভ আর ভয়ের শিকার, লোভ ছেড়ে ভয়ের শিকার হতে হবে। সেটা তিনি সাবধান হন এখনই। পেয়ে পেয়ে এইসব বাণিজ্য করেন যারা বাণিজ্যপতিরা, এসে তাকে যতটা ফুলিয়ে দিয়ে গেলেন, ওই অতটা ফোলানো অবস্থা থাকবে কিনা সংশয় রয়েছে। আমার মনে হয় আজকে যখন রাস্তায় বসে থাকা শিক্ষকরা এতখানি পুলিশের নিগ্রহের শিকার হতে তারা প্রস্তুত হয়েছে, এতদিন হয়নি, সে পথে তারা যাননি, আজ যখন তারা সেই নিগ্রহের শিকার হওয়ার মতন মনোশক্তি পেয়েছেন, আত্মশক্তি পেয়েছেন, তাহলে আমাদের অচিরে দেখতে হবে যে যিনি ভোগের উপরে বসে রয়েছেন, দুর্ভোগ তার জীবনেও নেমে আসবে। দুর্ভোগ কেবল জনগণই ভোগ করবে না, নাগরিকরা ভোগ করবে না, উচ্চবিত্ত জীবনেও দুর্ভোগ নামবে। আমার এই কথাটাই শেষ কথা। উচ্চবিত্ত মধ্যবিত্ত যেন ভুলে না যায় যে দরিদ্র মানুষের পরিশ্রমের ফসলে আমরা উচ্চবিত্ত মধ্যবিত্ত হয়ে আরাম বিলাসে জীবন কাটাই। এরা যদি আজকে সেই পর্যায়ে চলে যায়, কিছু দিতে পারছে না, তাহলে আমাদের অনাহারে থাকতে হবে, টাকা চিবিয়ে খেতে হবে, বসে বসে টাকা চিবিয়ে খেতে হবে। এবং যিনি এটা করছেন, কান্ডারি যিনি, তিনি ওই কান্ডারিকে বলবো হুঁশিয়ার। কান্ডারির, কাজী নজরুল ইসলামের কথায়, কান্ডারিকে হুঁশিয়ারি জানানো আমাদের আজকে কাজ। তুমি বুঝতে শেখো। শুধু নজরুল ইসলাম মহাভারত লিখেছেন বলে ভুল করে পেয়ে যাচ্ছ, রেহাই পেয়ে যাচ্ছ, সেটা ঠিক নয়। তিনি এটাও বলে গেছেন, মানুষ ডুবছে, তুমি হুঁশিয়ার থাকো, মানুষ ডুবছে। একদম, মানুষ ডুবলে বোধহয় হুঁশিয়ারি তো পেতেই হয়। এই হুঁশিয়ারি এই কবি মানুষটি দিয়ে গিয়েছিলেন। আজকে মানুষ ডুববার কাল শুরু হয়ে গেছে। উনি যদি এখনো না বুঝেন, এখনো যদি অহংকারের বিরাট সাগরে মাথায় বসে, সাগরের ওপরে বসে আছেন, ভাবেন নির্বোধের ভাবনা।
একদম। আমি শুধু শেষে বলবো, মীরাতুন্দি, আপনি খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় উত্থাপন করেছেন, ভয়। ভয় আসলে মানুষ খুব বেশি দিন বই নিতে পারে না। আমরা একটা ছবির কথা, আমি হীরক রাজার দেশে দিয়ে শুরু করেছিলাম, আমি শেষ করি একটা ছবির কথা দিয়ে, তপন সিনহার ছবি আতঙ্ক। সেই ছবিতে আমরা দেখেছি যে এক মাস্টারমশাই ভয়, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, আসলে এই ভয়ের বার্তা, এই সন্ত্রাসের বার্তাটা মাস্টারমশাইকে দিয়ে দেওয়া হয়েছিল। মাস্টারমশাই কিছুতেই সত্যি কথাটা বলতে পারছিলেন না, কারণ তার ছেলে আছে, তার মেয়ে আছে, তাদের নিরাপত্তা আছে। বারবার সেই ভয় দেখিয়ে মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। আমরা শেষ দৃশ্যটাই যদি দেখি, তাহলে সেই মাস্টারমশাই কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ভয় অতিক্রম করে সত্যের কাছে পৌঁছেছিলেন। পুলিশের কাছে গিয়ে সত্যটা তিনি তুলে ধরেছিলেন। তার বিনিময় ততক্ষণে তার অনেক ক্ষতি হয়ে গেছে। তার মেয়ের মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছিল অ্যাসিড দিয়ে, তার ছেলের পা ভেঙে দেওয়া হয়েছিল। অনেক কিছুর বিনিময় শেষ পর্যন্ত ভয়কে অতিক্রম করে সত্যের কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন সেই মাস্টারমশাই। মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, এই বার্তা দিয়ে আজকে যারা সন্ত্রস্ত করতে চাইছেন মানুষকে, আমি বারবার মানুষকে মনে করিয়ে দেব, সত্যের কাছে পৌঁছন, তা নাহলে অনেক মূল্য দিতে হবে। ভয় পেয়ে সরে গেলে আপনাকে কিন্তু আপনাদেরকেও। হ্যাঁ মীরাতুন্দি, আপনি বলুন, আমি শেষ করব। হ্যাঁ, একটা কথা তাহলে যোগ করব, এই মাস্টার মশাইরাই সেদিন দেখিয়ে দিয়েছিলেন নির্ভয় হওয়া কাকে বলে। সেই বার্তা এই ছবির মধ্যে দিয়ে আমরা পেয়েছি। আজকে মাস্টার মশাইদের দেখতে পাচ্ছ নিগ্রহের শিকার হবে যারা, তাদের। আর যেটা যেটা সর্বনাশের ঘন্টা বাজিয়ে দিয়েছে, সেটা হলো মঞ্চে যিনি বসে আছেন, যিনি রাজের রানী এখনকার হীরক রাজের, তার মঞ্চ কিন্তু অধিকার করে রয়েছে বেশি সবই, প্রায় সবই সংস্কৃতি জগতে, ফিল্ম ইন্ডাস্ট্রির রথী মহারথীরা। তাদেরকে কিন্তু ওই বার্তাই দেওয়া হয়েছে, আপনারা কিন্তু কেউ কিছু আমার একদম। কীর্তি জানেন না, কীর্তি কিন্তু বুঝিয়ে দেব। কীর্তির কথা বলতে গেলে আমি বুঝিয়ে দেব, তোমাদেরও কীর্তি কি হবে দেখে নেবে। এই ভয়টা চালিয়ে দিয়েছেন, নইলে তো মঞ্চ ওইরকম সংস্কৃতি জগতের মানুষরা আলো করে থাকে কেমন করে। একদম, কোথাও বোধহয় সত্যিটাকে রাজা উল্লঙ্গ এটা বলবার সময় এসে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ মীরাতুন্দি, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা বারবার এই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসব, যেভাবে আমাদের রাজ্যটা একেবারে হীরক রাজার দেশে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, তার উল্টো মুখে প্রতিস্পর্ধার সুরটা বেজে উঠুক আমরা চাইব, বারবার চাইব, এবং সেই লক্ষ্যে আমাদের বক্তব্য, আমাদের প্রতিবেদন আমরা বারবার তুলে ধরব।